বন্ধুরা, বর্তমানে ব্যাংক ইন্টারেস্ট রেট বৃদ্ধি আমাদের দেশে একটি বিগ কনসার্নিং ইস্যু। আর এ ধরনের এগ্রেসিভ ইন্টারেস্ট রেট বৃদ্ধি আমাদের ইকোনমিতে ডাউনওয়ার্ড স্পাইরালিং এফেক্ট সৃষ্টি করতে পারে, আমাদের ইকোনমিতে ডিস্ট্র্যাকশন নিয়ে আসতে পারে। আগামী মাস থেকে কমার্শিয়াল ব্যাংকগুলোর লেন্ডিং রেট হতে পারে 14% কিংবা তারও বেশি। হঠাৎ করে মনিটারি পলিসিতে এমন চেঞ্জ আমাদের ওভারঅল অর্থনীতিকে চাপের মুখে ফেলবে। এখন কোশ্চেন হলো, আমাদের ইন্ডাস্ট্রিগুলো হঠাৎ করে এই যে চেঞ্জটি হলো, এই চেঞ্জের সাথে কতটা অ্যাডজাস্ট এবং অ্যাফোর্ড করতে পারবে, উৎপাদন ব্যয় কতটা বৃদ্ধি পেতে পারে, এবং নিউ মনিটারি পলিসিতে আগামী দিনগুলোতে নিউ ইন্ডাস্ট্রি সৃষ্টি হবে কিনা, এছাড়া আমাদের ওভারঅল ইকোনমিক গ্রোথ সাস্টেইন করবে কিনা, খুবই চিন্তার বিষয়। আর এ কারণে আজকের আলোচনাটি খুবই গুরুত্বপূর্ণ। বন্ধুরা, আলোচনাটি শেষ পর্যন্ত শুনতে থাকুন। প্রথমে আমি ডিফ্লেশন নিয়ে কিছুটা আলোচনা করব, কারণ ইনফ্লেশন ওয়ার্ডটির সাথে আমরা খুবই পরিচিত এবং সবাই জানি। ডিফ্লেশন হচ্ছে অর্থনীতির এমন একটি অবস্থা যখন ওভারঅল অর্থনীতিতে মানি সাপ্লাই কমে আসে, গভর্নমেন্ট স্পেন্ডিং কমে আসে, কনজিউমার ডিমান্ড লো হয়ে যায় এবং বিজনেস ইনভেস্টমেন্ট কমে যায়। সো ওভারঅল অর্থনীতিতে অনেকটা ডিপ্রেশন চলে আসে, ডিমান্ড লো হয়ে যায় এবং আনএমপ্লয়মেন্ট প্রবলেম সৃষ্টি হয়। এক্সাম্পল হিসেবে যদি আমরা দেখি, বর্তমান সময়ে সবচেয়ে শক্তিশালী রাষ্ট্র আমেরিকাতে বর্তমানে একটি ডিফ্লেশনারি সিচুয়েশন প্রিভেল করছে। গত 2 বছর আগে ফেড চেয়ারম্যান এগ্রেসিভলি ব্যাংক ইন্টারেস্ট রেট বাড়িয়েছিল আমেরিকাতে, যার কারণে আমেরিকান ওভারঅল অর্থনীতিতে মানি সাপ্লাই কমে যায়, গভর্নমেন্ট এক্সপেন্ডিচার অনেকটা কমে আসে, কনজিউমার ডিমান্ড লো হয়ে আসে এবং বিজনেস ইনভেস্টমেন্ট ডিস্টার্বেড হয় এবং অর্থনীতির চাকা স্লো হয়ে যায়। আমার একজন ক্লোজ রিলেটিভ এখন আমেরিকাতে রয়েছে, যার ইনকাম আগের তুলনায় প্রায় অর্ধেক হয়ে গেছে। গত 2 বছর আগে আমেরিকান অর্থনীতিতে ইনফ্লেশন মারাত্মক আকারে বেড়ে যায়, প্রায় 9% ইন্টারেস্ট ছিল। সো ফেড চেয়ারম্যান চেয়েছিল ব্যাংক ইন্টারেস্ট রেট বাড়িয়ে ইনফ্লেশনকে কার্ভ করার জন্য। আর ব্যাংক ইন্টারেস্ট রেট বৃদ্ধির মাধ্যমে ইনফ্লেশন কমানোর যে প্রচেষ্টাটা, এটার কারণে কিন্তু ওভারঅল অর্থনীতি স্লো ডাউন হয়ে গেছে। এখন আজকের যে নিউজটি পাবলিশড হলো, দ্য বিজনেস স্ট্যান্ডার্ডে এই নিউজটি আসলো, বাংলাদেশ ব্যাংক পাবলিশড এ 10.55% স্মার্ট রেট ফর এপ্রিল টুডে, অ্যান্ড ব্যাংকস ক্যান charge an additional maximum of 3.5% with this. And the lending rate in the banking sector crossed 14% in April due to a rise in smart aim, the liquidity crisis. So এখানে দুটো বিষয়, একটি হচ্ছে ব্যাংকগুলোতে লিকুইডিটি ক্রাইসিস চলছে, আরেকদিকে বাংলাদেশ ব্যাংক যখন একটি রেট বেঁধে দিল, এখন এই রেটের সাথে ব্যাংকগুলো যদি 3 থেকে 5% যদি বাড়তি করে লেন্ড করে অ্যাজ পার দেয়ার ডিমান্ড, তাহলে 14 থেকে 15% চলে যাবে লেন্ডিং রেট। কিছুদিন আগে আমরা যেটা দেখেছি, বাংলাদেশ ব্যাংক ইন্টারেস্ট রেট বৃদ্ধি করে কোয়ান্টিটেটিভ অফ টাইটেনিং যে মেজারমেন্ট নিচ্ছে পলিসি, এটার মাধ্যমে ওভারঅল যে ইনফ্লেশন কমানোর একটা চিন্তাভাবনা হয়তো ওনারা করেছিলেন। কেননা বাংলাদেশের বর্তমান ইনফ্লেশন রেট হচ্ছে 9.5। আমরা সবাই জানি দ্রব্যমূল্য কীভাবে বৃদ্ধি পেয়েছে। এভরিডে উই আর এক্সপেরিয়েন্সিং দিস। আমি বেশ কয়েকদিন আগে, হয়তো প্রায় 1 মাস আগে, একটি পোস্টে আলোচনা করেছিলাম বাংলাদেশের যে দ্রব্যমূল্য বৃদ্ধি পাওয়ার একটা অন্যতম কারণ হচ্ছে ইম্পোর্ট ব্যয় অনেক বৃদ্ধি পেয়েছে। যেমন 2021 সালে প্রায় 20% বৃদ্ধি পেয়েছিল এবং 2021-22 অর্থ বছরে 35%-এরও বেশি বৃদ্ধি পেয়েছে ইম্পোর্ট ব্যয়। কেন বৃদ্ধি পেল? কারণ ইন্টারন্যাশনাল মার্কেটে দ্রব্যমূল্যের দাম অনেকটা বেড়ে গেছে, কিছু কিছু প্রোডাক্টের দাম 100%ও বেড়ে গেছে। যদিও এখন কিছুটা কমে আসছে বিভিন্ন প্রোডাক্টের দাম, কিন্তু 2021-22 এবং 23 অর্থ বছরে মারাত্মক আকার ধারণ করেছিল ইন্টারন্যাশনাল মার্কেটে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ছিল। এখানে আপনারা লক্ষ্য করেন যে 2018-19 সালে আমাদের ওভারঅল ইম্পোর্ট ব্যয় ছিল 64 থেকে 59। সো ওভারঅল 60 কিংবা 62 আমরা যদি ধরি অন অ্যান অ্যাভারেজ, সেখানে 2021-22 অর্থ বছরে $96 বিলিয়ন পৌঁছে যায়। অর্থাৎ হিউজ চেঞ্জ হলো ইম্পোর্ট ব্যয়ের দিক থেকে, অনেকটা জাম্প করলো।
সো এই বিষয়টি কেন তুলে ধরছি, তার কারণ হচ্ছে ইন্টারন্যাশনাল মার্কেটে দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি পেয়েছে। আরেকটি বিষয় হচ্ছে ডলার প্রাইস অ্যাপ্রিসিয়েশন একটি বড় ভূমিকা রেখেছে। সো এক্ষেত্রে আমরা লক্ষ্য করছি যে ডলার প্রাইস অ্যাপ্রিসিয়েশন এবং ইন্টারন্যাশনাল মার্কেটে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বৃদ্ধি পাওয়া, এই বিষয়গুলোর কারণেই কিন্তু ডোমেস্টিক মার্কেটে জিনিসপত্রের দাম এমন বেড়ে গেছে। এছাড়াও আমরা যেটা জানি যে ফুয়েল কস্ট বেড়েছিল, ডিজেলের দাম বাড়িয়েছিল। তো সব কিছু মিলে কিন্তু এখানকার ম্যানুফ্যাকচারিং কিংবা ডিস্ট্রিবিউশন কস্টও বৃদ্ধি পেয়েছিল। সো যেহেতু আমাদের দেশ লার্জলি একটি ইম্পোর্ট কান্ট্রি, এখন ব্যাংক ইন্টারেস্ট রেট বৃদ্ধি করে ইনফ্লেশনকে কতটা কন্ট্রোল করা যাবে, এটা হচ্ছে একটি বিষয়। আরেকটি বিষয় হচ্ছে আমাদের যেহেতু হাইলি ডেন্সলি পপুলেটেড কান্ট্রি, ডিমান্ড কিন্তু এভাবে ইন্টারেস্ট রেট বৃদ্ধি করে কমানো আমি পার্সোনালি মনে করি সম্ভব না। বরঞ্চ আমি যেটি মনে করছি, এখন যেহেতু ব্যাংক ইন্টারেস্ট রেট অনেকটা বৃদ্ধি পেল, ইম্পোর্ট ব্যয় আরও বেড়ে যাবে এবং উৎপাদন ব্যয়ও সাথে বাড়বে, এর সাথে ডিস্ট্রিবিউশন কস্টও বেড়ে যাবে। এছাড়াও আরেকটি বিষয় আমরা লক্ষ্য করছি, লাস্ট 3-4 ইয়ার্স বাংলাদেশের ইকোনমি কিন্তু স্ট্যাগনেন্ট হয়ে আছে, যেখানে মানুষের কিন্তু পারচেজিং পাওয়ার অনেক কমে গেছে। এখন আরেকটি বিষয় হচ্ছে আমেরিকার মতো একটি দেশ যারা টেকনোলজিক্যালি অনেক অ্যাডভান্সড, যাদের সক্ষমতা অনেক বেশি এবং যাদের দেশের ইকোনমি অনেক ওয়েল অর্গানাইজড, তারা হয়তো যে একটি কঠিন মেজারমেন্ট নিল ইন্টারেস্ট রেট বৃদ্ধি করে ইনফ্লেশনকে কমিয়ে আনার, এটাকে অ্যাফোর্ড করার মতো তাদের দেশে হয়তো সক্ষমতা রয়েছে। কিন্তু আমাদের দেশে এখন যদি ওভারঅল ইকোনমি স্লো হয়ে যায়, কর্মসংস্থান যদি সৃষ্টি না হয় এবং বিজনেসগুলো যদি নতুন করে ইনভেস্ট না করে, তাহলে কর্মসংস্থান আরও ব্যাপক সমস্যা সৃষ্টি করবে। সো এই ধরনের একটি সিচুয়েশনে আমরা কতটা নিজেদেরকে অ্যাডজাস্ট করতে পারবো, যেমন ডিফ্লেশনারি সিচুয়েশন প্রিভেল করলে যেটা হয় কি, লোয়ার প্রোডাকশন কমিয়ে দেয়। কারণ অনেক কোম্পানি যখন ফিল করে যে ডিমান্ড কমে যাচ্ছে কিংবা উৎপাদন ব্যয় বৃদ্ধির কারণে হয়তো তারা নিজেদেরকে অ্যাডজাস্ট করতে পারবে না ব্যাংক ইন্টারেস্ট রেট কিংবা অন্যান্য ফ্যাক্টরগুলোর কারণে, সেক্ষেত্রে তারা কিন্তু উৎপাদন বন্ধ করে দিতে পারে একটি বিষয়। আরেকটি বিষয় হচ্ছে অনেক সময় যেহেতু একটা নতুন করে চাপ সৃষ্টি হলো, তখন তারা লো ওয়েজে কাজ করার একটা প্রবণতা তাদের সৃষ্টি হতে পারে এবং ডিমান্ড যখন কমে আসবে, ডিমান্ডটিকে মূলত আমরা যদি অন্যভাবে দেখি, মানুষের পারচেজ করার সক্ষমতা কমে যাচ্ছে বলে কিন্তু ডিমান্ড হয়তো ফল করছে, কিংবা জনসাধারণ যখন তাদের ইনসিকিউরিটি ফিল করবে, জবের ক্ষেত্রে আমার জব চলে যেতে পারে কিংবা কোম্পানিটি হয়তো তার অপারেশন বন্ধ করে দিতে পারে, এ ধরনের শঙ্কা যদি থাকে তাহলে কিন্তু তারা ব্যয় করতে চাইবে না। সো ডিক্রিজ ডিমান্ড মানে এই নয় যে এটি একটি ভালো দিক। সো হায়ার এমপ্লয়মেন্ট আমরা অলরেডি আলোচনা করেছি, কর্মসংস্থান একটি বড় সমস্যা সৃষ্টি হতে পারে বাংলাদেশের যে একটা ডেন্সলি পপুলেটেড কান্ট্রির জন্য। বর্তমানে আনএমপ্লয়মেন্ট রেট যদি বৃদ্ধি পায়, এটি আবার নতুন করে একটি প্রবলেম সৃষ্টি হবে। আর ওভারঅল যখন ব্যাংক ইন্টারেস্ট রেট বৃদ্ধি পাবে, লেস ইনভেস্টমেন্ট কমে গেলে কিন্তু এইখানে এটি একটি চেইন এফেক্ট, তখন আনএমপ্লয়মেন্ট প্রবলেম সৃষ্টি হবে। আরেকটি বিষয় হলো, এই যে কিছুদিন আগে আইএমএফ থেকে একটা প্রেশার করছিল যে এটি ব্যাংক ইন্টারেস্ট রেট এভাবে বেঁধে না দিয়ে এটি মার্কেট ড্রিভেন করতে, মার্কেট ডিসাইড করবে, হয়তো ব্যাংক ইন্টারেস্ট রেট বৃদ্ধিও পেতে পারে, ব্যাংক ইন্টারেস্ট রেট কমও যেতে পারে, এটা মার্কেট ডাইনামিক্সের উপর নির্ভর করে সেটেল হবে। এখন বাংলাদেশ ব্যাংক যে 10.55% যে বেঁধে দিল, তাহলে এখানে এটা মার্কেট কিভাবে এখন এটা ডিসাইড করছে? অলরেডি বাংলাদেশ ব্যাংক তো একটা বিগ ফিগার একটা লিড দিয়ে দিল। তো এক্ষেত্রে মার্কেট তো ডিসাইড করার আমি কোনো যুক্তিকতা দেখছি না। বাংলাদেশ ব্যাংক যদি এটি নিজে থেকে কোনো রেট সেটেল না করতো, তাহলে একটা ব্যাপার ছিল যে মার্কেট হয়তো দর কষাকষি করে ডিমান্ড এবং সাপ্লাইয়ের উপর বেস করে ব্যাংক ইন্টারেস্ট রেট সেটেল হতো, যেখানে বাংলাদেশ ব্যাংক থেকে প্রায় 10.5%-এরও বেশি
রেট একটা বড় ধরনের লিড দেওয়া হচ্ছে এবং এটার উপর বেস করেই কিন্তু কমার্শিয়াল ব্যাঙ্কগুলো তাদের রেট সেট করবে। তাহলে তো এটা মার্কেট ড্রিভেন হচ্ছে না, এটা মার্কেটের উপর মার্কেট ফোর্স ডিসাইড করছে না। এছাড়া আমাদের যে গ্রোয়িং ইকোনমিগুলো আছে, যেমন ইন্ডিয়াতে ব্যাংক ইন্টারেস্ট রেট কিন্তু ওই 9-10% মধ্যেই সীমাবদ্ধ থাকে, যেখানে ইন্ডিয়ার মতো ইকোনমিতে ডোমেস্টিক উৎপাদন আমাদের থেকে অনেক বেশি হয় এবং ওরা অনেক বেশি স্বনির্ভর। সো আমি পার্সোনালি মনে করি এই বর্তমান যে ব্যাংক ইন্টারেস্ট রেট 14%-এ আমাদের অনেক ইন্ডাস্ট্রি সার্ভাইভ করবে না, একটি বিষয়। আরেকটি বিষয় হচ্ছে নতুন যে ইন্ডাস্ট্রি ডেভেলপ হবে না, আর নতুন ইন্ডাস্ট্রি ডেভেলপ না হলে কর্মসংস্থান সৃষ্টি হবে না। এছাড়া 1990 সালে আমরা যদি এক্সাম্পল হিসেবে নিই জাপানে একটা ডিফ্লেশনারি সিচুয়েশন চলে আসে এবং সেটা থেকে জাপান বেরোতে প্রায় 15 বছর সময় লাগে। এখন যদি আমাদের ওভারঅল অর্থনীতির যদি স্লো হয়ে যায়, ইকোনমিতে যদি ডিফ্লেশনারি একটা সিচুয়েশন চলে আসে, এখান থেকে বের হওয়া কিন্তু অনেকটা ডিফিকাল্ট হয়ে যাবে। সো বন্ধুরা, এটাই ছিল ব্যাংক ইন্টারেস্ট রেট বৃদ্ধি নিয়ে আমার অবজারভেশন। আপনাদের মতামতগুলো আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, আর আলোচনাটি যদি ভালো লেগে থাকে অবশ্যই পোস্টটিকে লাইক দিন। আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।